বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে শুভ সকাল। উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম বর্ষের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ অভিকর্ষে পড়ব। এর আগে আমরা গত 4টা ক্লাস নিচ্ছি, আজকে আমাদের পঞ্চম ক্লাস। আমাদের আজকের পাঠ মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এবং মহাকর্ষীয় বিভব। আমরা গতদিন পড়েছিলাম পৃথিবীর আণবিক গতির কারণে যে অভিকর্ষ জি এর মান যে পরিবর্তন হয় তার রাশিমালা এবং এই সংক্রান্ত একটা সৃজনশীল প্রশ্ন দেখেছিলাম। তো মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, মহাকর্ষীয় বিভব এই অংশটা পড়ার আগে আমরা পৃথিবীর আণবিক গতির কারণে যে মহাকর্ষীয় জি এর মান যে পরিবর্তন হয় সেখান থেকে কয়েকটা আমরা জিনিস দেখবো, সেই সম্বন্ধীয় কয়েকটা আমরা জিনিস দেখবো। আমরা দেখো পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ রাশিমালা আমরা দেখেছিলাম, এটা গতদিন আমরা প্রমাণ করে দিয়েছিলাম। আচ্ছা, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান শূন্য, এটা গতদিন পড়ানো হয়েছিল। আচ্ছা, পৃথিবীর আবর্তনে দেখো আমরা গতদিন এটা দেখেছিলাম যে যদি এরকম যদি হয়, পৃথিবী যদি হয়, এটাকে বলছি হচ্ছে উত্তর মেরু এনএস, এটা পশ্চিম, এটা যদি পূর্ব ধরে নেই, তাহলে এখানে বলছিলাম কি যে এগুলো হচ্ছে অক্ষরেখা, অক্ষাংশ। এটা হচ্ছে নিরীক্ষ রেখা আর এটা হচ্ছে মেরু রেখা। এটা হচ্ছে নিরীক্ষ রেখা, এটা হচ্ছে মেরু রেখা, গতদিন পড়েছিলাম। আর এদিক থেকে যত কোণ করে যাব এটা হচ্ছে তত ডিগ্রি অক্ষাংশ। আর বিষুব রেখায় অক্ষাংশ কোণের মান হচ্ছে 0, আর মেরু রেখায় কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এটা গতদিন আমরা দেখেছিলাম। আচ্ছা, এখান থেকে আমরা কয়েকটা জিনিস দেখবো। দেখো যে এবং সমীকরণ যেটা পাইছিলাম এখান থেকে, যে ধরো এই পজিশনে যদি এটা যদি ল্যামডা হয়, তাহলে এখানে এম ভরের বস্তুর এখানে জি এর মান কত হবে, এখানে জি এর মান কত হবে। আমরা পাইছিলাম জি ল্যামডা সমান হচ্ছে জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। এই সমীকরণটা পাইছিলাম, ল্যামডা ওমেগা স্কয়ার। ওমেগা আমরা পৃথিবীর কৌণিক বেগ একবার ঘুরে আসতে যে সময় নিচ্ছে, আচ্ছা সেটা হচ্ছে পর্যায়কাল। আর ওমেগা সমান হচ্ছে টয়েস পাই ভাগ টি, টয়েস পাই ভাগ টি। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর জি ল্যামডা হচ্ছে এইখানে অভিকর্ষ ত্বরণের মান কত। আচ্ছা, এবং এটা আমরা দেখেছিলাম যে ল্যামডার উপর নির্ভর করছে। ল্যামডা যদি 0 হয় মানে বিষুব রেখায় হয়, তাহলে এই মানটা হচ্ছে কম হবে, cos 0 ডিগ্রি মান 1, তাহলে টোটাল জি থেকে ওমেগা স্কয়ার আরটা বাদ যাবে। আর যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি মান হচ্ছে এটা মান 0, তাহলে জি ল্যামডা সমান হচ্ছে 0, তাহলে মেরুতে মানটা হচ্ছে সর্বোচ্চ। এটা আমরা গতদিন দেখেছিলাম। আচ্ছা, এখন আমরা দেখবো কোনো কারণে পৃথিবীর আবর্তন বন্ধ হয়ে গেলে নিরক্ষ রেখায় অবস্থিত কোনো বস্তুর ওজনের কিরূপ পরিবর্তন হবে। আমরা গতদিন একটা সৃজনশীল প্রশ্ন দেখেছিলাম, এটা আমরা ব্যাখ্যা করব যে কোনো কারণে পৃথিবীর আবর্তন যদি বন্ধ হয়ে যায়, পৃথিবী যে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে কোনো সময় যে বন্ধ হয়ে গেল, তো নিরক্ষ রেখায় অবস্থিত কোনো বস্তুর ওজনের কিরূপ পরিবর্তন হবে। আচ্ছা, খেয়াল করো এখানে যে পৃথিবী এই ঘুরতেছে, এই বস্তুটা কি করবে, এভাবে ঘুরবে। এখানে যদি ধরো একটা বস্তু থাকে, এখানে যদি কোনো বস্তু থাকে, সে হচ্ছে এই অক্ষটাকে কেন্দ্র করে ঘুরবে। এটা গতদিন দেখেছিলাম। এখন খেয়াল করো যে বলছি কোনো কারণে পৃথিবীর আবর্তন নিরক্ষ রেখা অবস্থিত, নিরক্ষ রেখা মানে এই রেখার উপর অবস্থিত কোনো বস্তু যদি থাকে, তাহলে তার আবর্তন কালটা কত হবে, তার বস্তুর ওজনের কিরূপ পরিবর্তন হবে, ওজনটা কিরূপ পরিবর্তন হবে। আচ্ছা, খেয়াল করো যদি নিরক্ষ রেখায় আবর্তনরত অবস্থায় থাকে, এটা আমি মুছে দেই। নিরক্ষ রেখায় নিরক্ষ রেখায় আবর্তনরত অবস্থায়, নিরক্ষ রেখায় আবর্তনরত অবস্থায় অভিকর্ষ ত্বরণ ধরে নিলাম জি ল্যামডা সমান হচ্ছে, আমরা জানি জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। যেহেতু ল্যামডার মানটা 0, নিরক্ষ রেখায় ল্যামডার মান হচ্ছে 0, তাহলে জি মাইনাস ওমেগা স্কয়ার আর এই মানটা আমরা পাবো। নিরক্ষ রেখা আবর্তনরত অবস্থায় অভিকর্ষ ত্বরণ আমরা পাচ্ছি হচ্ছে এটা, যেহেতু এখানে ল্যামডার মান 0, তাহলে এই মান আমরা পাচ্ছি হচ্ছে। তাহলে সেখানে বস্তুর ওজন, সেখানে
বস্তুর ওজন আমরা যদি ডব্লিউ ল্যামডা দ্বারা যদি প্রকাশ করি, ওজন সমান হচ্ছে কত, এম জি ল্যামডা সমান হচ্ছে এম জি মাইনাস এম ওমেগা স্কয়ার আর। সেখানে হচ্ছে বস্তুর ওজন, এটা আমরা পেলাম কোথায়, এটা নিরক্ষরেখা আবর্তনরত অবস্থায় যখন পৃথিবী যখন ঘুরতেছে। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে, এটা মুছে দেই, এবার হচ্ছে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলে, এবার লিখবো হচ্ছে ঘূর্ণন বন্ধ হলে নিরক্ষরেখায় অভিকর্ষ ত্বরণ, তখন আমরা যদি এটাকে জি ড্যাশ দ্বারা প্রকাশ করি, ধরে নিলাম যে জি ড্যাশ দ্বারা প্রকাশ করলাম, তাহলে অভিকর্ষ ত্বরণ কত হবে, ঘূর্ণন যদি বন্ধ হয় তাহলে কি হবে, ওমেগা সমান হচ্ছে 0 হবে। খেয়াল করে আবার বলি যে পৃথিবী যখন ঘুরতেছিল তখন আমরা অভিকর্ষ ত্বরণ কোথায় পেলাম, ওইখানে ওই অবস্থানে জি ল্যামডা সমান হচ্ছে জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস ল্যামডা। যেহেতু নিরক্ষরেখায় বলতেছে ল্যামডার মান 0 হবে, ল্যামডার মান যদি 0 হয় তাহলে আমরা জি মাইনাস ওমেগা স্কয়ার আর পেলাম। তাহলে সেখানে বস্তুর ওজনটা কত হবে, ওজন সমান হচ্ছে কি, এম দ্বারা গুণ করে দিব, এম দ্বারা যদি গুণ করে দেয় তাহলে হচ্ছে আমরা এই মানটা পাচ্ছি। আচ্ছা, এটাকে দিলাম হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ। এবার খেয়াল করো, ঘূর্ণন যদি বন্ধ হয়ে যায় তাহলে নিরক্ষরেখায় বস্তুর অভিকর্ষ ত্বরণ কত হবে, ঘূর্ণন যদি বন্ধ হয়ে যায় তাহলে এই মানটা তো 0 হবে, ওমেগার মানটা হচ্ছে 0 হবে, তাহলে কত হবে, শুধু জি হবে, শুধু জি। আচ্ছা, এবার যদি জি হয়, এবার দেখো যে তাহলে সেই ক্ষেত্রে বস্তুর ওজন কত হবে, মানে বন্ধ হলে, ঘূর্ণন বন্ধ হলে ওজন হবে, ওজন ডব্লিউ ল্যামডা ড্যাশ দ্বারা যদি প্রকাশ করি ঘূর্ণন বন্ধ অবস্থায়, তাহলে কত হচ্ছে, ওজন সমান হচ্ছে এর সাথে এম গুণ করে দিব এম জি, কারণ ঘূর্ণন বন্ধ হলে অভিকর্ষ ত্বরণ ওখানে হচ্ছে শুধু জি, তাহলে মানটা হচ্ছে এম জি। এটা যদি আমরা 2 নম্বর সমীকরণ দেই, তাহলে দেখো 1 এবং 2 হচ্ছে বিয়োগ করব, এটা কি ঘূর্ণন বন্ধ অবস্থা আর এটা হচ্ছে ঘূর্ণন অবস্থায়। আচ্ছা, বস্তুর ওজন, তাহলে 1 বিয়োগ হচ্ছে বিয়োগ 2 যদি আমরা করি, এখানে 2 রোমান সংখ্যা দিয়ে লিখছি, 1 বিয়োগ 2, এই দুটো সমীকরণ হচ্ছে বিয়োগ করব। তাহলে দেখো মাইনাস ওমেগা ল্যামডা, মানে এটা হচ্ছে ঘূর্ণন বন্ধ অবস্থায় আর এটা হচ্ছে ঘূর্ণনরত অবস্থায়, সমান যদি আমরা বিয়োগ করি, দেখো এখানে কত, এম জি মাইনাস এম জি প্লাস হচ্ছে এম ওমেগা স্কয়ার আর, এটা হবে। তাহলে আমরা এখান থেকে এটা মুছে দেই, তাহলে দেখো এখান থেকে এটা যদি আমরা কেটে দেই তাহলে আমরা লিখতে পারি ওমেগা ল্যামডা ড্যাশ সমান হচ্ছে ওমেগা ল্যামডা প্লাস হচ্ছে এম ওমেগা স্কয়ার আর। তাহলে দেখো এটা হচ্ছে গ্রেটার দ্যান ওমেগা ল্যামডা, তার মানে কোনটা বড়, এটা বড়, অবশ্যই বড় এটা। তাহলে ঘূর্ণন রত অবস্থার তার ওজনের সাথে কিছু পরিমাণ ওজন যোগ করলে, ঘূর্ণনরত অবস্থার সাথে কিছু পরিমাণ ওজন যোগ করলে ঘূর্ণন বন্ধ হলে যে ওজন হবে সেটা সমান হচ্ছে। তাহলে অবশ্যই কোনটা বড় হচ্ছে, যে ঘূর্ণন বন্ধ হলে বস্তুর ওজন হচ্ছে বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কোনো কারণে পৃথিবীর আবর্তন বন্ধ হয়ে গেলে নিরক্ষরেখা অবস্থিত কোনো বস্তুর ওজনের কিরূপ পরিবর্তন হবে, ওজন হচ্ছে বৃদ্ধি পাবে। তার কারণ ঘূর্ণন রত অবস্থায় সাথে কিছু ওজন যোগ করলে ওটা সমান হচ্ছে, তাহলে তার ওজনটা হচ্ছে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে এটার উত্তর। তাহলে অবশ্যই বুঝতে পারছি আমরা, তাহলে পৃথিবী নিরক্ষরেখা অবস্থিত জি এর মানটাকে বের করব, ওখান থেকে বস্তুর ওজন বের করব, এরপরে করবো কি, পৃথিবীর আবর্তন যদি বন্ধ হয়ে যায়, আবর্তন বন্ধ হয়ে গেলে ওমেগার মানটা 0 বসিয়ে দেব, 0 বসিয়ে দিয়ে তার অভিকর্ষ ত্বরণ করতে হবে, তার সাথে ওজন করতে হবে। এই দুইটাকে আমরা ক্যালকুলেশন করে দেখব যে ঘূর্ণনরত অবস্থার সাথে কিছু পরিমাণ ওজন যোগ করলে ঘূর্ণন বন্ধ হওয়া অবস্থার ওজনের সমান হচ্ছে, তাহলে ওজন হচ্ছে এখানে বাড়বে। আর আমরা স্বাভাবিকভাবে বলতে পারি, যেহেতু তোমার পৃথিবীর আমরা বলি যে কোনো জায়গাতে ওজন ধরে, এখানে বলছি ওজন, এখানে কেন্দ্র বিমুখী বল কাজ করতেছে, এখানে একটা অংশ থাকবে এফসি কস ল্যামডা বলেছিলাম, তাহলে এই ওজনের অংশ এটা এমজি, এই এমজি কে কিছুটা নেগলেক্ট করতেছে, ওজনকে কিছুটা নেগলেক্ট করে, কোনটা, কেন্দ্র বিমুখী বলের যে উপাংশ থাকে এফ কস ল্যামডা, তাহলে ওজন সাধারণত কমে যায়। তাহলে পৃথিবী যে ঘূর্ণনরত অবস্থায় কেন্দ্র বিমুখী বল থাকবে, আর কেন্দ্র বিমুখী বল ওজনের কিছু অংশকে কমিয়ে দেয়, এই কারণে তার ওজনটা কমে যায়। তাহলে পৃথিবীর ঘূর্ণনরত অবস্থায় আর পৃথিবীর আবর্তন বন্ধ হয়ে গেলে অবশ্যই
আবর্তনরত অবস্থায় বস্তুর ওজন অবশ্যই বেশি হবে, তার কারণ হচ্ছে এখানে কেন্দ্রমুখী বলটা কাজ করবে না, তার ওজনকে প্রশমিত করতে পারবে না। আচ্ছা, এটা আমরা এভাবে ব্যাখ্যা দিতে পারি। তাহলে খেয়াল করো এখন এরপর আমরা দেখব আচ্ছা, পৃথিবীর আবর্তন বন্ধ হয়ে গেলে মেরু অঞ্চলে জি এর কিরূপ পরিবর্তন ঘটবে। আবার আমরা আরেকটা অংশ দেখব যে পৃথিবীর আবর্তন যদি বন্ধ হয়ে গেলে মেরু অঞ্চলে জি এর কিরূপ পরিবর্তন হবে। খেয়াল করো, আচ্ছা, পৃথিবীর আবর্তন যদি বন্ধ হয়ে যায় তাহলে, আচ্ছা, পৃথিবী যখন ঘুরতেছে ওমেগা কৌণিক বেগে যদি ঘুরে, তাহলে ল্যামডা ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান কত হবে। আমরা জানি যে জি ল্যামডা সমান হচ্ছে জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। আচ্ছা, এখান থেকে আমরা দুইভাবে বলতে পারি। দেখো, যে আবর্তন যদি বন্ধ হয়ে যায় তাহলে এটার মান হচ্ছে জিরো হবে। আবর্তন বন্ধ হলে ওমেগা সমান জিরো, তাহলে জি ল্যামডা সমান কত পাচ্ছি আমরা, জি ল্যামডা সমান হচ্ছে জি। আবর্তন যদি বন্ধ হয়ে যায় তাহলে এটা মেরু অঞ্চলে। আবার অন্যভাবে বলতে পারি, মেরু অঞ্চলে যদি হয় জি ল্যামডা সমান হচ্ছে জি, আর এখানে মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার 90 ডিগ্রি সমান হচ্ছে জি। মেরু অঞ্চলে জি এর কোনো পরিবর্তন নাই, জি হচ্ছে সর্বোচ্চ। আবার যদি আবর্তন যদি বন্ধ হয়ে যায় তাহলে ওমেগা সমান জিরো হবে, জি এর মান হচ্ছে সর্বোচ্চ। তাহলে মেরু অঞ্চলে জি এর মানের কোনো পরিবর্তন নেই। মেরু অঞ্চলে জি এর মান কত, সর্বোচ্চ জি। আবার আবর্তন যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমরা দেখছি মান পাচ্ছি জি। তাহলে মেরু অঞ্চলে জি এর কোনো পরিবর্তন নাই। তাহলে পৃথিবীর আবর্তন বন্ধ হয়ে গেলে মেরু অঞ্চলে জি এর কিরূপ পরিবর্তন ঘটবে, বলবো যে পৃথিবীর আবর্তন বন্ধ হয়ে গেলে মেরু অঞ্চলে জি এর কোনো রকমের পরিবর্তন ঘটবে না। আচ্ছা, এরপরে দেখো বলছে যে এম ভরের একটি বস্তুকে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে গেলে তার ওজন শতকরা কত ভাগ বৃদ্ধি পাবে। এম ভরের একটি বস্তুকে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে গেলে তার ওজন শতকরা কত ভাগ বৃদ্ধি পাবে। এম ভরের বস্তুটাকে আমরা করব কি, যে বিষুবীয় অঞ্চল থেকে এখানে বিষুবীয় অঞ্চল, এখান থেকে আমরা নিয়ে যাব হচ্ছে এইখানে, এখান থেকে আমরা এখানে নিয়ে যাব, বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে যাব, তাহলে তার ওজন শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আগে প্রথমে দেখবো বিষুবীয় অঞ্চলে আবার হচ্ছে মেরু অঞ্চলে তাদের ওজনের পার্থক্য কত। আচ্ছা, খেয়াল করো এখন, খেয়াল করো যে বিষুবীয় অঞ্চলে এবং মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের পার্থক্য কত। বিষুবীয় অঞ্চল আমরা লিখবো এখানে বিষুবীয় অঞ্চল ও মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের পার্থক্য আমরা যদি লিখি, এখানে আমরা জানি, আমরা এখানে লিখতে পারি জি ল্যামডা সমান হচ্ছে জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। খেয়াল করো এখানে, তাহলে যদি আমরা লিখি মেরু অঞ্চলে, মেরুকে আমরা কি দেখবো, পোল দ্বারা প্রকাশ করব। জি পি সমান হচ্ছে মেরু অঞ্চলে কত হবে, মেরু অঞ্চলে জি, আর এখানে মেরু অঞ্চলে 90 ডিগ্রি যদি হয় তাহলে মানটা হচ্ছে জিরো হয়ে যাবে, তাহলে জিপি সমান হচ্ছে জি, এটা আমরা পাই। আবার ইকুয়েটর মানে নিরীক্ষ অঞ্চলে, নিরীক্ষ অঞ্চলে কত হবে, আমরা এখান থেকে যদি বলি জিই সমান হচ্ছে জি মাইনাস হচ্ছে ওমেগা স্কয়ার আর, এখানে কস, ইকুয়েটর কস হচ্ছে 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে এটা, তাহলে পার্থক্যটা কত হবে, জিপি মাইনাস হচ্ছে জিই সমান হচ্ছে জি মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার আর সমান হচ্ছে কত, ওমেগা স্কয়ার আর। তাহলে মেরু অঞ্চল এবং হচ্ছে যে মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের পার্থক্য হচ্ছে ওমেগা স্কয়ার আর, এটা আমরা এখান থেকে দেখালাম। আচ্ছা, তাহলে ওজনের পার্থক্য কত হবে, মেরু অঞ্চল থেকে এম ভরের একটি বস্তুকে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে গেলে তার ওজনের পার্থক্য কত হবে। ওজনের যখন পার্থক্য হবে তখন আমরা করব কি, ওজন হচ্ছে পার্থক্য মানে ওজন হচ্ছে বৃদ্ধি পাবে, সমান হচ্ছে জি এম দ্বারা করলে হয়ে যাবে,
এম গুণ করলেই ওজনের পার্থক্য হবে, সমান হচ্ছে এম ওমেগা স্কয়ার আর। খেয়াল করো যে অভিকর্ষ ত্বরণের পার্থক্য মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চল অভিকর্ষ ত্বরণের পার্থক্য হচ্ছে এটা, অভিকর্ষ ত্বরণের পার্থক্য। তাহলে ওজনের পার্থক্য কত হবে? ওজনের পার্থক্য যদি আমরা এভাবে লিখতে পারি ডব্লিউ পি মাইনাস হচ্ছে ডব্লিউ ই সমান হচ্ছে, আমরা এভাবে লিখতে পারি, এটা দেখা যাচ্ছে না সেটা? আচ্ছা, ডব্লিউ পি মাইনাস ডব্লিউ ই সমান হচ্ছে আমরা লিখতে পারি এম ওজনের পার্থক্য, এম জিপি মাইনাস জি সমান হচ্ছে, এখানে আমরা ওজনের পার্থক্য গুণ করে দিলাম, এত পরিমাণ ওজন হচ্ছে বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন এখানে আমরা মুছে দিই এটা, তাহলে ওজন বৃদ্ধি সমান আমরা এখান থেকে লিখতে পারি, সরি জিপি মাইনাস জিই, আচ্ছা সমান হচ্ছে এম ওমেগা স্কয়ার আর, এখানে এম দিয়ে করে দিলাম, সমান হচ্ছে আমরা এখানে লিখতে পারি, দেখো এখানে আমরা লিখতে পারি ওজন বৃদ্ধি, আমরা তো পেলাম তো ওজন বৃদ্ধি কত হচ্ছে, এটা এত মাইনাস এত সমান হচ্ছে এটা ওজন বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে দেখো এখানে এম ওমেগা স্কয়ার মানে টুয়াইস পাই ভাগ টি তারপর স্কয়ার ইনটু হচ্ছে আর সমান হচ্ছে এম টুয়াইস পাই 2 গুণন 3 ইনটু 1 4 গুণন হচ্ছে 24 গুণন 3600 এটার উপর স্কয়ার গুণন হচ্ছে 6.4 গুণন 10 টু দি পাওয়ার 6 এত। তাহলে এম গুণন, খেয়াল করো যে ওজন বৃদ্ধি কত হবে, তাহলে আমরা এটা হচ্ছে ওজনের পার্থক্য মানে ওজন বৃদ্ধি, তাহলে এম জিপি মাইনাস জি সমান হচ্ছে এম ওমেগা স্কয়ার আর। এখানে আমরা এমটা রেখে দিলাম, বাদ বাকি মান বসালাম, এখানে টুয়াইস পাই টি, টি মানে হচ্ছে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে, 24 ঘন্টা হচ্ছে একবার প্রদক্ষিণ করে, তাহলে 24 ঘন্টাতে কত সেকেন্ড আমরা বের করলাম, 24 গুণ 3600 এবং এটাতে আর দিয়ে গুণ করি তাহলে একটা মান পাবো, এই মানটা হচ্ছে 0.0034 এত। এটাকে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে এম গুণন হচ্ছে 3.4%, এম গুণন হচ্ছে 3.4%, আমরা 3.4% হচ্ছে বৃদ্ধি পাবে, ওজন বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে খেয়াল করো যে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এই মানটা পাবো, এটাকে যদি আমরা পার্সেন্টেজে নিয়ে যেত তাহলে ওজন বৃদ্ধি পাবে, ওজন তাহলে আমরা এখন এখানে লিখতে পারি ওজন বৃদ্ধি পাবে 3.4%। তাহলে এম ভারে একটি বস্তুকে বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে গেলে তার ওজন শতকরা কত ভাগ বৃদ্ধি পাবে? বৃদ্ধি পাবে 3.4% ওজন বৃদ্ধি পাবে। আমরা কিভাবে করলাম যে মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চল অভিকর্ষ ত্বরণের পার্থক্যটাকে বের করে নিলাম, পার্থক্য যদি বের করি তাহলে অভিকর্ষ ত্বরণের পার্থক্য, এবার হচ্ছে ওজনের পার্থক্য, ওজনের পার্থক্য কত হবে, এম দ্বারা গুণ করলে ওজনের পার্থক্য হয়ে যাবে। তাহলে পার্থক্য হলে এটা হচ্ছে পার্থক্যটা হচ্ছে কি বৃদ্ধি পাবে, বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে দিয়ে গেলে ওজন বৃদ্ধি পাবে, আমরা এটা জানি, বা জি এর মান বৃদ্ধি পাবে, তাহলে এটা হচ্ছে বৃদ্ধি পাবে। এখন শতকরা কত বৃদ্ধি পাবে সেটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব। নিশ্চয়ই তোমরা বুঝেছো প্রশ্নটা। আচ্ছা, আর একটা জিনিস দেখবো, পৃথিবী নিজ অক্ষের চারপাশে হঠাৎ একই জিনিস ঘূর্ণন হঠাৎ থেমে গেলে পৃথিবী পৃষ্ঠের জি এর মানে কিরূপ পরিবর্তন হবে, এটা একটু বলি। এটা কোন এক সালে বোর্ড এসেছিল 2 মার্কের প্রশ্ন, যে পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘূর্ণন হঠাৎ থেমে গেলে পৃথিবী পৃষ্ঠে জি এর মানে কিরকম পরিবর্তন হবে। জি এর মানে কিরকম পরিবর্তন হবে মানে হলো, খেয়াল করো যে এটা যদি আমরা বলি এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে পোল। আচ্ছা, এখান থেকে যখন এদিকে যাচ্ছি তখন আমরা বলতেছি যে জি এর মান হচ্ছে বাড়তেছে, পোলের দিকে যখন যাচ্ছে জি এর মান হচ্ছে বাড়তেছে। তাহলে জি এর মানের কিরকম পরিবর্তন হবে, এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা জানি সমীকরণটা লিখেছিলাম জি সমান হচ্ছে জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। আচ্ছা, ঘূর্ণন যদি থেমে যায় তাহলে হচ্ছে ডব্লিউ সমান হচ্ছে ওমেগা সমান হচ্ছে 0 হবে, 0 যদি হয় তাহলে জি ল্যামডা সমান হচ্ছে জি। আচ্ছা, এখন দেখো এই সমীকরণ থেকে আমরা কি বুঝি, আমরা এই সমীকরণ থেকে ব্যাখ্যা করব যে পৃথিবী যদি আর ব্যাসার্ধে পৃথিবী যদি ওমেগা কৌণিক বেগে যদি ঘুরে এবং ল্যামডা অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান, সমীকরণ এটা আমরা এটা লিখলাম। এখান থেকে আমরা বলবো যে মেরু অঞ্চলে বিষুবীয় অঞ্চলে ল্যামডার মান হচ্ছে 0, তাহলে এখানে বস্তুর ওজন সবচেয়ে কম বা অভিকর্ষ ত্বরণ কম, জি থেকে আবার ওমেগা স্কয়ার আরটা বাদ দিতে হবে, তাহলে অভিকর্ষ ত্বরণটা কম।
আবার যদি এই অঞ্চলে যদি হয় তাহলে এখানে ল্যামডার মান হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে মানটা 0 হবে, তাহলে জি এর মান হচ্ছে সর্বোচ্চ। তাহলে এখানে জি এর মান সর্বোচ্চ, এখানে জি এর মান হচ্ছে সর্বনিম্ন। তাহলে যদি থেমে যায় তাহলে ওমেগাটার মানটা 0 হবে, 0 হবে। তাহলে এখানে তো সর্বোচ্চ কম ছিল, কিন্তু এখানে হলো কি, এখানে সর্বোচ্চ কম ছিল, তাহলে এখানে হচ্ছে মানটা হচ্ছে কত হবে, এই মানটাই হচ্ছে মানে সর্বোচ্চ মানটাই হচ্ছে। তাহলে কি হচ্ছে, যদি যদি থেমে যায়, পৃথিবীর ঘূর্ণনটা যদি হঠাৎ থেমে যায়, তাহলে এখানে তো মান কম ছিল, কিন্তু এখানে মান যা ছিল তাই হচ্ছে, তার কারণ কেন্দ্রবিমুখী বলটা নাই। তাহলে এখানে জি এর মানে কি পরিবর্তন হবে, এখানে জি এর মানটা হচ্ছে বেড়ে যাবে। কারণটা হলো যে যেহেতু পৃথিবী নিজ অক্ষের চারদিকে ঘুরতে ঘুরতে থেমে গেছে, এবং যদি না থামতো তাহলে জি এর মানটা এখানে কম হতো। যেহেতু থেমে গেছে তাহলে কি হচ্ছে, জি এর মান পূর্বের জি এর মানের সমান হচ্ছে, তাহলে এখানে হচ্ছে জি এর মানটা হচ্ছে বেড়ে যাবে। ঘূর্ণন যদি বন্ধ হয় তাহলে জি এর মান পূর্বের তুলনায় তাহলে বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে যদি আমরা পোলের দিকে যাই, মেরুর অঞ্চলের দিকে যাই, তাহলে জি এর মান কি হচ্ছে, আস্তে আস্তে কমতে থাকবে। মানে কমতে থাকবে মানে এই অর্থে কমতে থাকবে যে এখানে তো জি এর মান ছিল কম, এখানে ছিল বেশি, তাহলে সেখানে আস্তে আস্তে কি বাড়তেছিল, কিন্তু এখন পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেছে, তাহলে কমতে ছিল আস্তে আস্তে বাড়তেছিল, তাহলে এখানে মানটা হচ্ছে কি হবে, আস্তে আস্তে এখন কমে যাবে, বেসিক্যালি আস্তে আস্তে কমে যাবে যদি ঘূর্ণন বন্ধ হয়ে যায়। আবার মেরু অঞ্চলে যে কি হচ্ছে, জি এর মানের কোনো পরিবর্তনে হবে না, যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায় তাহলে জি এর সমান হচ্ছে জি। তাহলে এখানে মেরু অঞ্চলে জি এর মানে, মেরু অঞ্চলে তো আগেও জি এর মান জি ছিল, তাহলে মেরু অঞ্চলে জি এর মানের কোনো পরিবর্তন হবে না। কিন্তু বিষুব অঞ্চলে জি এর মান কম ছিল, এখন হচ্ছে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে এটা হচ্ছে কি হবে, বেড়ে যাচ্ছে, এবং যত পোলের দিকে যাবা তত জি এর মান হচ্ছে এখানে কমতে থাকবে। কমতে থাকবে মানে এখানে এখানে জি এর মান যায়, এখানে জি এর মান তাই, কিন্তু কমতে থাকবে অর্থ হচ্ছে পূর্বের ঘূর্ণনত অবস্থায় যা ছিল তার চাইতে কমতে থাকবে, এটা বলতে যাচ্ছি। আচ্ছা, তাহলে পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘূর্ণন হঠাৎ থেমে গেলে পৃথিবী পৃষ্ঠে জি এর মানে কিরূপ পরিবর্তন, এটা তোমরা অবশ্যই পারবা। আমরা একটা অঙ্ক দেখব যে পৃথিবীর কৌণিক বেগ বর্তমান কৌণিক বেগের কত গুণ হলে বিষুবীয় অঞ্চলে ভূপৃষ্ঠের কোনো বস্তু পৃথিবী থেকে ছিটকে পড়ার উপক্রম হবে। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে এবং বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। বলছে পৃথিবীর কৌণিক বেগ বর্তমান কৌণিক বেগের কত গুণ হলে বিষুবীয় অঞ্চলে ভূপৃষ্ঠের কোনো বস্তু, মানে বিষুবীয় অঞ্চলে এখানে একটা বস্তু আছে, পৃথিবীতে ঘুরতেছে ভাবে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে, তাহলে এখানে যে বস্তুটা আছে কৌণিক বেগের মান কত গুণ বাড়িয়ে দিলে, পৃথিবী যে এখন যে কৌণিক বেগ আছে তার সাথে কত গুণ বেশি হলে এখান থেকে বস্তুটা হচ্ছে ছিটকে পড়বে। এরকম সৃজনশীল প্রশ্ন হয়, জাস্ট একটা অঙ্ক দেখো। তাহলে এখানে আমরা খেয়াল করো যে বিষুবীয় অঞ্চলে আমরা অভিকর্ষ ত্বরণের মানের সমীকরণটাকে লিখে নেই। বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের সমীকরণটা, বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ আমরা যদি লিখি, বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ জি ল্যামডা সমান হচ্ছে আমরা জানি জি মাইনাস কত ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা, কিন্তু এখানের মানটা হচ্ছে কত 0 ডিগ্রি, এই মানটা হচ্ছে 0 ডিগ্রি, তাই আমরা জি ল্যামডা সমান লিখবো হচ্ছে, এখানে আমরা যদি মানটা বসে দেই, এখানে দেখো যে এখানে আমরা লিখতে পারি জি এম ভাগ হচ্ছে আর স্কয়ার, এই মানটা আমরা লিখতে পারি। আচ্ছা, যদি বিষুবীয় অঞ্চলে হয় তাহলে আমরা এখানে নট দ্বারা প্রকাশ করব, তার কারণ বিষুবীয় অঞ্চলে ল্যামডার মানটা হচ্ছে 0, ঠিক আছে। তাহলে বিষুবীয় অঞ্চলে ল্যামডা নট দ্বারা প্রকাশ করলাম জি ওমেগা স্কয়ার, এটা ল্যামডার মান হচ্ছে 0, তাহলে এই মানটা হচ্ছে কত ওমেগা স্কয়ার আর। সমীকরণ থেকে আমরা জানি জি ল্যামডা সমান জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা, এখান থেকে জি নট যেহেতু বিষুবীয় অঞ্চলে জি নট মাইনাস জি ওমেগা স্কয়ার আর কস ল্যামডার মান যদি 0, তাহলে আমরা এখানে এই মানটা হচ্ছে লিখতে পারি। আচ্ছা, সরি জি নট, এখান থেকে দেখো জি এম ভাগ হচ্ছে আর স্কয়ার সমান হচ্ছে আমরা লিখতে পারি জি নট প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার আর। এটা আমরা ধরে নিলাম যে 1 নম্বর সমীকরণ দিলাম। খেয়াল করো, এখান থেকে আমরা লিখলাম যেটা সমীকরণ, সেই সমীকরণ, এখানে জি এর মান জি এম ভাগ হচ্ছে আর স্কয়ার, এটা হচ্ছে পৃথিবীর ভর, এখান থেকে আমরা এই মানটা লিখতে পারি। তাহলে বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ জি নট সমান হচ্ছে এটা, এটার সমান আমরা এটা লিখতে পারি কারণ ল্যামডা নটের মান 0, এখান থেকে আমরা জি এম ভাগ আর স্কয়ার সমান এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন আমরা এখানে লিখব যে বস্তুর যদি পৃথিবী পৃষ্ঠে ধরো কোনো জায়গাতে আছে, এখানে ধরো যদি আমি এখানে ধরো বস্তুটা আছে, তাহলে এইখানে সব জায়গাতে কিন্তু কালকে দেখেছিলাম যে একটা লব্ধি ত্বরণ কাজ করতেছে, কেন্দ্র বিমুখী বল একদিকে কাজ করে আর হচ্ছে অভিকর্ষ বল
ভিতর দিকে কাজ, কেন্দ্রের দিকে। তাহলে একটা লব্ধি ওজন কাজ করতেছে বা লব্ধি ত্বরণ কাজ করতেছে। তাহলে এই লব্ধি ত্বরণ বা লব্ধি ওজনের মানটা যেখানে শূন্য হবে, যেখানে লব্ধি ত্বরণের মানটা যেখানে শূন্য হবে, সেখানে বস্তু ছিটকে পড়ার সম্ভাবনা হবে, উপক্রম হবে, বস্তু ছিটকে পড়বে। এখানে একটা বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানতেছে, এই লব্ধি ত্বরণের মানটা যদি শূন্য হয়ে যায়, তাহলে এই বস্তু ছিটকে বস্তু হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে পড়বে। ধরে নিলাম যে পৃথিবীর কৌণিক বেগ বর্তমান কৌণিক বেগ, ধরে নিলাম যে পৃথিবীর কৌণিক বেগ বর্তমান কৌণিক বেগের n গুণ হলে বস্তুটা হচ্ছে ছিটকে পড়বে। পৃথিবীর কৌণিক বেগ, এখানে লিখি পৃথিবীর কৌণিক বেগ, পৃথিবীর কৌণিক বেগ বর্তমান কৌণিক বেগের n গুণ হলে লব্ধি ত্বরণ শূন্য হবে। আমি আবার বলি যে এখানে যে বস্তুটা আছে, যে ঘুরতেছে, এই লব্ধি ত্বরণটা আমরা যে জি ল্যামডা সমান হচ্ছে জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা, এটা লব্ধি ত্বরণ। এই লব্ধি ত্বরণের মানটা যেখানে শূন্য হবে, লব্ধি ত্বরণের মানটা যেখানে শূন্য হবে, সেখানে বস্তু হচ্ছে ছিটকে পড়বে। তাহলে যদি বিষুব অঞ্চলে বস্তু থাকে এবং এখানে যে লব্ধি ত্বরণটা কাজ করতেছে, সেই লব্ধি ত্বরণটা যদি শূন্য হয়, তাহলে বস্তু হচ্ছে ছিটকে পড়বে। তাহলে পৃথিবীর কৌণিক বেগ বর্তমান কৌণিক বেগের কত গুণ হলে বলা হচ্ছে, যে ধরে নিলাম যে পৃথিবীর কৌণিক বেগ বর্তমান কৌণিক বেগের n গুণ হলে ওই লব্ধি ত্বরণটা শূন্য হবে, লব্ধি ত্বরণ শূন্য হলেই বস্তু হচ্ছে ছিটকে পড়বে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এই সমীকরণটা থেকে, আচ্ছা এখানে লিখি, এটা এক নম্বর সমীকরণ। তাহলে এখানে আমরা যদি লিখি, তাহলে আমরা লিখতে পারি জি এম ভাগ হচ্ছে আর স্কয়ার মাইনাস, এখানে ছিল ওমেগা স্কয়ার আর ছিল, এই সমীকরণ থেকে আমরা লিখতে পারবো মাইনাস হচ্ছে এন ওমেগা স্কয়ার আর সমান হচ্ছে 0 মানে এই সমীকরণটা থেকে আমরা লিখি লব্ধি ত্বরণ হচ্ছে শূন্য হবে, লব্ধি ত্বরণ মানে শূন্য বসালাম, আর এখানে কত গুণ হলে, কৌণিক বেগের কত গুণ হলে, n গুণ, n ওই জন্য n ডব্লিউ দিছি, n গুণ, কৌণিক বেগের n গুণ হলে লব্ধি ত্বরণটা হচ্ছে শূন্য হবে, জন্য জি নট হচ্ছে এটা, জি নট হচ্ছে শূন্য দিছি। এখন এখানে আমরা দেখো যদি এটার মান যদি বসে দেই 1 নম্বর থেকে, 1 নং হতে কি ছিল, এটা ছিল জি নট প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার আর, আচ্ছা এই মানটা বসে দিলাম, মাইনাস হচ্ছে এন স্কয়ার ওমেগা স্কয়ার আর সমান হচ্ছে 0, এটা আমরা বসাতে পারি, লিখতে পারি। আচ্ছা এখন এখান থেকে দেখো আমরা যদি মুছে দেই, তাহলে এখান থেকে আমরা যদি লিখি, তাহলে এন স্কয়ার ওমেগা স্কয়ার আর মাইনাস হচ্ছে ওমেগা স্কয়ার আর সমান হচ্ছে জি নট। আচ্ছা এখান থেকে যদি আমরা ওমেগা স্কয়ার আর যদি কমন নেই, তাহলে এন স্কয়ার মাইনাস 1 সমান হচ্ছে জি নট ভাগ হচ্ছে, আচ্ছা এটা লিখি, সমান হচ্ছে এন স্কয়ার মাইনাস 1 সমান হচ্ছে জি নট ভাগ হচ্ছে ওমেগা স্কয়ার আর। আচ্ছা এখান থেকে আমরা এন স্কয়ার সমান হচ্ছে 1 প্লাস জি নট ভাগ হচ্ছে ওমেগা স্কয়ার আর। দেখো এখানে যে এই সমীকরণ আমরা লিখলাম, এখানে এটাকে শুধু ক্যালকুলেশন করে নিয়ে আসছি, তাহলে এন স্কয়ার সমান এটা পাবো। তোমরা ক্যালকুলেশন নিজেরা করলেও করতে পারবা, খুব সোজা ক্যালকুলেশন। এখান থেকে শুধু আমরা এন এর মানটা বের করবো, এই সমীকরণ থেকে আমরা এন এর মান বের করবো। আচ্ছা এখান থেকে আমরা এন এর মানটা পাচ্ছি হচ্ছে এন সমান হচ্ছে 17.07। তাহলে বলছে যে বর্তমান কৌণিক বেগের 17.07 এত গুণ যদি হয়, তাহলে বিষুব অঞ্চলে ভূপৃষ্ঠের কোনো বস্তু পৃথিবী দিকে ছিটকে পড়বে। পৃথিবী যে বেগে ঘুরতেছে তার যদি 17.07 বা 17.07 এত গুণ কৌণিক বেগ যদি হয়, বা এত গুণ তার কৌণিক বেগ যদি থাকে, তাহলে ভূপৃষ্ঠে, বিষুব অঞ্চলে ভূপৃষ্ঠের কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে পড়বে। এবং এইগুলো তোমরা পারবা, এখানে ওমেগার মান বসাবা, আর এর মান বসাবা, জি নটের মান বসাবা। এখানে জি নটের মান দেওয়া হচ্ছে 9.780, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, এবং ওমেগা হচ্ছে টয়েস পাই ভাগ টি, টি এখানে 24 গুণন 3600 সেকেন্ড, টয়েস পাই ভাগ 24 গুণন 3600 সেকেন্ড। পৃথিবীর আবর্তন কাল ও কৌণিক বেগ সমান হচ্ছে টয়েস পাই ভাগ টি, টি হচ্ছে পর্যায়কাল, টি এর মান 24 গুণন 3600, এর যদি বসাতে এবং ক্যালকুলেশন করো তাহলে এই মানটাই পাবা। তাহলে 17.07 যদি গুণ হয় পৃথিবীর আবর্তনের, তাহলে সেই পৃথিবী পৃষ্ঠ থেকে ওই বস্তুটা বিষুব অঞ্চল থেকে ছিটকে পড়বে।
তাহলে আমরা নিরীক্ষীয় অঞ্চল বা মেরু অঞ্চলে বস্তুর ওজনের বা অভিকর্ষ ত্বরণের কিরকম পরিবর্তন হবে এবং সেই সমীকরণটার মাধ্যমে আমরা বিভিন্ন প্রশ্ন দেখলাম। এখান থেকে অনেক সৃজনশীল প্রশ্ন, এবং গতদিন একটা সৃজনশীল দেখেছিলাম এবং এই প্রশ্নটা দেখলা এবং কিছু আমরা ওখান থেকে কিছু প্রশ্ন 2 মার্কের দেখালাম। আশা করি তোমরা এই বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবা যদি তোমরা নিজেরা পড়ো, নিজেরা যদি বই থেকে পড়াশোনা করো, তাহলে এর চাইতে আরো অনেক ভালো বুঝতে পারবা। আমি যেটা করে দিলাম বোর্ডে সেটাই জাস্ট এখানে আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা দেখবো হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র কি। আমরা এরপরে আমাদের আজকের যে টপিক সেটাতে যাব, যে মহাকর্ষীয় ক্ষেত্র এবং মহাকর্ষীয় বিভব, এই দুটো জিনিস আজকে আমরা দেখব। এই দুটো জিনিস তোমরা ক্লাস 10 পড়ে এসেছো, যে মহাকর্ষীয় ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, তারপর তড়িৎ ক্ষেত্র, এই জিনিসগুলো তোমরা জানো। আমরা চৌম্বক ক্ষেত্র বলতে কি বুঝি, এখান থেকে আমরা মহাকর্ষীয় ক্ষেত্রে যাব। মহাকর্ষ বল বা অভিকর্ষ বল তো তোমরা জানোই। আচ্ছা, আমরা চৌম্বক ক্ষেত্র কি বলতেছি, যে একটা চৌম্বককে যদি আমরা রাখি, ধরে এটা একটা চৌম্বক, এই চৌম্বকটা ধরে নিলাম যে এই চৌম্বকটা তার আশেপাশে ধরে নিচ্ছি যে এটা একটা চৌম্বক দণ্ড। এখানে এই চৌম্বক দণ্ডটা এই পর্যন্ত কোনো বস্তুকে আকর্ষণ করতে পারে, ধরো এই পর্যন্ত কোনো বস্তুকে আকর্ষণ করতে পারে, এর বাইরের কোনো বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে না। আবার এখানে এই পর্যন্ত আকর্ষণ করতে পারে, মানে এই সমান দূরত্বে, এর বাইরে কিন্তু পারে না। আবার এদিকে এই পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে টোটালটাকে যদি আমি নিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করি, ধর এই পর্যন্ত ধরে নিলাম, বৃত্ত যদি অঙ্কন করি, তাহলে দেখা যায় এই চৌম্বকটা এই পর্যন্ত আকর্ষণ করতে পারে, বাইরে করতে পারে না, এই পর্যন্ত করতে পারে, বাইরে করতে পারে না, এই পর্যন্ত করতে পারে, বাইরে করতে পারে না। আবার হচ্ছে এই পর্যন্ত সে আকর্ষণ বিকর্ষণ করতে পারে। তাহলে সবগুলো নিয়ে বৃত্ত, তাহলে এই বৃত্তচাপটা কি, এই বৃত্তচাপটার ভিতরে যত রকমের একটা অঞ্চল, এই অঞ্চলের ভিতরে যত রকমের বস্তু, মানে যত রকমের চৌম্বক থাকবে, সে সেই চৌম্বককে আকর্ষণ কিংবা বিকর্ষণ করতে পারবে। তাহলে এটা কি, এই চৌম্বকটা জন্য একটা ক্ষেত্র, এই ক্ষেত্রের ভিতরেই সে তার প্রভাব বিস্তার করতে পারবে, বাট বাইরে গেলে সে কিন্তু তার প্রভাব বিস্তার করতে পারে না। আচ্ছা, আবার যদি বলি তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রে একটা বিন্দু চার্জ তার আশেপাশের একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত সে অন্য একটা চার্জকে আকর্ষণ কিংবা বিকর্ষণ করতে পারে, বাট ওই এলাকার বাইরে সে চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে না। তাহলে বলছি যে পর্যন্ত করতে পারে সেটা হচ্ছে তার ক্ষেত্র। তাহলে ওটা বলবো তার তড়িৎ ক্ষেত্র, এটাকে বলবো তার চৌম্বক ক্ষেত্র, এবং এই ক্ষেত্রের বাইরে বলবো হচ্ছে অসীম, ওই ক্ষেত্রের বাইরে এটাকে বলবো হচ্ছে অসীম দূরত্ব। যে পর্যন্ত আকর্ষণ করতে পারে সেই পর্যন্ত বাইরে যে অংশটা থাকবে, যে স্থান থাকবে, তাকে বলা হচ্ছে অসীম। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্রে একই রকম ভাবে আমরা বলবো যে একটা বস্তু, আমরা শিখেছিলাম নিউটনের মহাকর্ষ সূত্র থেকে, যে পৃথিবীর প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু দুটো ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সংযোজকভাবে ক্রিয়া করে, এটা তোমরা শিখেছো। আচ্ছা, এবং তাদের মধ্যে যদি পৃথিবী হয়, পৃথিবী এবং অন্য একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটাকে বলা হচ্ছে অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল বলা হয়, এটা তোমরা শিখেছিলা। আচ্ছা, এখন মহাকর্ষ ক্ষেত্র হতে তাহলে কোনটা হবে, এই যে মহাকর্ষ বল, যে আকর্ষণধর্মী বল, মহাকর্ষ বলটা হচ্ছে সবসময় আকর্ষণধর্মী বল। তাহলে মহাকর্ষ বল একটা বস্তু তার আশেপাশের প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করতেছে। তাহলে যদি আমি ধরে নেই যে ধরো এটা একটা বস্তু, এটা একটা ধরো বস্তু, এই বস্তুটা তার আশেপাশের এই অঞ্চল ব্যাপী সে আকর্ষণ করতে পারছে, এই বস্তুটা তার আশেপাশে এই অঞ্চলটুকু ব্যাপী সে আকর্ষণ করতে পারছে। তাহলে ওই বস্তুর মহাকর্ষ ক্ষেত্র কোনটা, ওই বস্তুর মহাকর্ষ ক্ষেত্র হচ্ছে টোটালটা। এটা যদি একটা বস্তু হয়, এটা যদি একটা বস্তু হয়, তাহলে এই বস্তুর টোটাল মহাকর্ষ ক্ষেত্র কোনটা, এই টোটালটা এর ভিতরের অন্য বস্তুকে আকর্ষণ করবে। এখানে ধর একটা বস্তু রাখলাম, তাকে আকর্ষণ করে টেনে নিচ্ছে, কিন্তু এখানে রাখলে পারবে না, ক্ষেত্রের বাইরে চলে গেলে সেটাকে হচ্ছে অসীম বলবো, আর ক্ষেত্রের ভিতরে থাকলে সেটা হচ্ছে আকর্ষণ বলে টেনে নিতে পারে। তাহলে এই বস্তুর মহাকর্ষ ক্ষেত্র কোনটা হবে, এই টোটালটা। এটা যদি একটা পৃথিবী হয়, এটা যদি পৃথিবী হয়, তাহলে অন্য একটা গ্রহকে সে কি করতেছে, এই পর্যন্ত দূরত্বের ভিতরে আকর্ষণ করতে পারবে, কিন্তু এর বাইরে গেলে সে অন্য গ্রহটাকে আকর্ষণ করতে পারে না। তাহলে পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র কোনটুকু হবে, যেটুকুর ভিতরে সে অন্য বস্তুকে বা অন্য কোনো গ্রহকে আকর্ষণ করতে পারবে, সেটুকু হচ্ছে তো ওই পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র। তাহলে আমরা কি বলি, যে কোনো বস্তুর আশেপাশে, এটা একটা বস্তু বা পৃথিবী একটা বস্তু, কোনো বস্তুর আশেপাশে যে অঞ্চলব্যাপী এর প্রভাব, মহাকর্ষীয় প্রভাব বজায় থাকে, যে অঞ্চলব্যাপী এর মহাকর্ষীয় প্রভাব বজায় থাকবে। অর্থাৎ অন্য কোনো বস্তু রাখলে সেটাকে সে, অন্য কোনো বস্তু এখানে রাখে তাহলে সেটাকে সে আকর্ষণ করবে, আকর্ষণ বল লাভ করবে, সেই ক্ষেত্রটাকে বলা হচ্ছে মহাকর্ষ ক্ষেত্র। তাহলে অবশ্যই তোমরা বুঝেছো যে কোনো বস্তুর আশেপাশে, এই যে যদি চৌম্বক ক্ষেত্র হয়, তাহলে চৌম্বকের আশেপাশে, এই বস্তুর আশেপাশে যে অঞ্চল, এটা একটা নির্দিষ্ট অঞ্চল, এই অঞ্চলের মধ্যে সে আকর্ষণ করতে পারবে, এর বাইরে গেলে বা তার প্রভাব থাকবে, বাইরে গেলে তার কোনো প্রভাব থাকবে না, সেটাকে বলবো হচ্ছে ওই বস্তুর তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র বা মহাকর্ষীয় ক্ষেত্র। তাহলে সংজ্ঞাটা আমরা দিতে পারি যে কোনো বস্তুর আশেপাশে যে অঞ্চলব্যাপী তার মহাকর্ষীয় প্রভাব থাকে, অর্থাৎ ওই অঞ্চলের ভিতরে অন্য কোনো বস্তু থাকে সেটিকে আকর্ষণ করতে হবে, এখানে বিকর্ষণ বলা যাবে না।
আকর্ষণ করতে পারবে তাকে বলবো হচ্ছে ওই বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র বলা হবে। ওই বস্তুর মানে যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র, যদি অন্য কোনো গ্রহ হয় তাহলে অন্য কোনো গ্রহের মহাকর্ষীয় ক্ষেত্র, যেটা ধরবো আমরা সেটাই লিখতে হবে। তাহলে এটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র বলা হয়। আচ্ছা, এরপরে আমরা দেখবো ইম্পর্টেন্ট একটা টপিক, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যটা কি। আচ্ছা, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য খেয়াল করো যে আমরা এই যে বস্তুটার জন্য তোমার মহাকর্ষীয় ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, ধরে নিলাম এটা একটা বস্তু, এই বস্তুটার জন্য মহাকর্ষীয় ক্ষেত্রটার সৃষ্টি হয়েছে। এখন এই মহাকর্ষীয় ক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে এর ইন্টেন্সিটি বা প্রাবল্য কত, সেটা যেটা দ্বারা নির্ণয় করা যাবে সেটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। আমি বললাম কি যে এই যে বস্তুটার জন্য মহাকর্ষীয় ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, এর প্রভাব কিন্তু সব জায়গাতে, এই বস্তুটার জন্য যে মহাকর্ষীয় ক্ষেত্রের সৃষ্টি হয়েছে এই জন্য এর প্রভাব কিন্তু সব জায়গাতে কিন্তু একই রকম নয়, বিভিন্ন জায়গাতে এর প্রভাব হচ্ছে বিভিন্ন রকমের। যত কাছের দিকে আসবে বস্তুর ক্ষেত্রে সৃষ্টিকারী বস্তুর দিকে আসবে তত এর প্রভাবটা হচ্ছে বাড়তে থাকবে। তাহলে বিভিন্ন বিন্দুতে এর প্রভাবটা হচ্ছে বিভিন্ন রকমের। তাহলে কোন বিন্দুতে এর প্রভাব কি রকম সেটা যেটা দ্বারা পরিমাপ করা হয় বললাম সেটা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। এবং এটা পরিমাপ করা হয় যে বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা ইন্টেন্সিটি বের করব সেই বিন্দুতে একটি একক ভরের বস্তু স্থাপন করতে হবে। তাহলে একক ভরের বস্তুটা যে বলটা লাভ করবে ওই মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে কোন আমরা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বার করবো কোন একটা স্থানের বা কোন একটা জায়গার বা কোন একটা বিন্দুর। আচ্ছা, যদি ধরে নিলাম যে এই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বার করতেছি, ধরো এই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা এই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের ইন্টেন্সিটি এখানে কত আছে সেটা যদি বের করতে চাই তাহলে আমরা করবো কি, একক ভরের একটি বস্তু যে বলটা লাভ করবে সেটা দ্বারা আমরা এই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা এই বিন্দুর প্রভাব বের করব। ঠিক আছে, তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কাকে বলবো, যে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ভরের বস্তু স্থাপন করলে, এটা 1 কেজি ভরের ধরে বস্তু স্থাপন করলাম, এটা যার সংজ্ঞা দেওয়ার জন্য, যে একক ভরের বস্তু স্থাপন করলে সেটি যে বল লাভ করবে তাকে বলবো হচ্ছে ওই বিন্দুর, কোন বিন্দুর, ওই বিন্দুর যেখানে আমরা নিছি। ধর আমাদের রাজশাহী কলেজ, আমাদের সেন্টারটা যদি তোমার ফিজিক্স ডিপার্টমেন্ট হয় বা আমাদের মাঠটা যদি সেন্টার হয় তাহলে সেন্টারের চারিদিক দিয়ে আমরা প্রাচীরের চারিদিক দিয়ে ক্ষেত্রটা হচ্ছে বজায় থাকবে। তাহলে আমি যদি বলি যে লাইব্রেরি এখানকার মহাকর্ষীয় প্রাবল্য কত হবে, লাইব্রেরি এই জায়গাতে তার ইন্টেন্সিটি কত হবে, মহাকর্ষীয় প্রাবল্য কত হবে এই জায়গায়, তাহলে আমরা করবো কি, এখানে একটা একক ভরের বস্তু স্থাপন করব এবং সেই বস্তুটা ওই যে মাঠের ওখানে ওই ক্ষেত্রটার জন্যই যে মহাকর্ষীয় ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে, তাহলে ওই বস্তুর ধরে নিলাম যে ওখানে কোন একটা বস্তু আছে, ওই বস্তুর জন্য যে এই একক ভরের বস্তুটা যে বল লাভ করবে তাকে বলবো হচ্ছে এই বিন্দুর এখানকার অবস্থানের মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা, তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞাটা কি দিব, যে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে একক ভরের একটি বস্তু স্থাপন করলে সেটি যে বল লাভ করবে তাকে বলা হচ্ছে ওই বিন্দুর, মানে যেখানকার চাচ্ছি আমি সেই বিন্দুর হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য। ধরে নিলাম যে এখানে একটা এম ভরের বস্তু যদি এফ পরিমাণ বল লাভ করে, এদিকে যদি এফ পরিমাণ বল লাভ করে, এম ভরের একটি বস্তু রাখা হয়েছে, এফ পরিমাণ যদি বল লাভ করে তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য করতে হবে। এম ভরের বস্তু যদি এফ পরিমাণ বল লাভ করে তাহলে একক ভরের বস্তু বলা হচ্ছে, একক ভরের বস্তু যে বল, একক ভর কথার অর্থ হলো ভর হচ্ছে ভাগ হয়ে যাবে। তাহলে এম ভরের বস্তু যদি এফ পরিমাণ বল লাভ করে তাহলে একক ভরের বস্তুর উপর বল কত হবে, উপর বল সমান হচ্ছে এফ ভাগ হচ্ছে এম, আর একক ভরের বস্তুর উপর বলে হচ্ছে প্রাবল্য। তাহলে আমরা প্রাবল্যকে আমরা প্রকাশ করি ই দ্বারা, ইজি সমান হচ্ছে এফ ভাগ হচ্ছে এম, এটা হচ্ছে সমীকরণ। তাহলে এম ভরের বস্তু যদি এফ পরিমাণ বল লাভ করে কোনো বিন্দুতে তাহলে ওই বিন্দুর মহাকর্ষীয় প্রাবল্য কত হবে, ই জি, মহাকর্ষীয় প্রাবল্যকে আমরা ই সাফিক্স জি দ্বারা প্রকাশ করি, ই জি সমান হচ্ছে এফ ভাগ হচ্ছে এম। তাহলে এফ সমান হচ্ছে আমরা লিখতে পারি বল, যদি আমরা লিখি তাহলে ইজি ভাগ হচ্ছে এম, এটা হচ্ছে একক ভরের বস্তু, মানে সরি ওই বস্তুটার ভর। তাহলে এইটা হচ্ছে আমরা সমীকরণ পাই। তাহলে খেয়াল করো এখানে আমরা যদি তার একক দিতে যাই, একক তাহলে আমরা কি দিব, নিউটন পার হচ্ছে কেজি, মহাকর্ষীয় প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কেজি। বলের এককে ভরের একক দ্বারা ভাগ করলে তার হচ্ছে একক পাওয়া যায়। যদি মাত্রা সমীকরণ যদি আমরা বলি, মাত্রা সমীকরণ হচ্ছে বল সমান হচ্ছে ভর কেজি, আচ্ছা এখানে এল এম টি স্কয়ার কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু হচ্ছে এম, এম যদি কেটে দেয় তাহলে হচ্ছে এল টি মাইনাস 2, তাহলে তার মাত্রা সমীকরণ
বলের মাত্রা সমীকরণকে ভরের মাত্রা সমীকরণ দ্বারা ভাগ করলে কি হচ্ছে, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা সমীকরণ পাওয়া যায়, এল টি মাইনাস টু। আচ্ছা, খেয়াল করো এখানে এল টি মাইনাস টু এটা কিন্তু ত্বরণের একক। এখান থেকে যদি আমরা কেজি বাদ দিয়ে দেই তাহলে এখানে আছে আমরা ত্বরণের একক পাবো। এটা কি পাই, নিউটনকে কেজি মিটার পার হচ্ছে সেকেন্ড স্কয়ার, এখানে হচ্ছে কত কেজি, এই কেজি কেজি যদি ভাগ দিয়ে দেয় তাহলে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণের মাত্রা সমীকরণ, ত্বরণের মাত্রা সমীকরণ মিটার পার সেকেন্ড স্কয়ার, ত্বরণের মাত্রা সমীকরণ এল টি মাইনাস টু, তারপর হচ্ছে ত্বরণ একক এম টি স্কয়ার, এম সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য অভিকর্ষ ত্বরণের একক এবং মাত্রা সমীকরণ হচ্ছে একই রকম। আচ্ছা, এবং আমরা পরবর্তী দেখবো দুইটা হচ্ছে একই জিনিস, কোন বিন্দুতে ওই দুইটার মান হচ্ছে একই। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি কি ইজি সমান হচ্ছে এফ ভাগ এম। তাহলে তার মাত্রা সমীকরণ দেখলাম হচ্ছে একক, দেখলাম নিউটন পার কেজি বা মিটার পার সেকেন্ড স্কয়ার, আমরা দুইটাই লিখতে পারি। এখানে খেয়াল করো যে এই মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য একটা হচ্ছে ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? যেহেতু একক ভরের উপর ক্রিয়ারত বল, যেহেতু একটি ভেক্টর রাশি, একক ভরের উপর ক্রিয়ারত বল দ্বারা মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা হয়। যেহেতু বল আসছে ভেক্টর রাশি, অতএব তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে আমরা ভেক্টর দিয়ে যদি প্রকাশ করতে যাই তাহলে সমান হচ্ছে এফ ভাগ হচ্ছে এম। ভেক্টর ফর্মে যদি আমরা লিখি ইজি সমান হচ্ছে এফ ভাগ হচ্ছে এম, এখানে যদি আমরা লিখি ভেক্টর রূপ, কেন ভেক্টর রাশি? যেহেতু একক ভরের কোন বস্তুর উপর ক্রিয়ারত বল দ্বারা মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা হয়, এবং বল যেহেতু ভেক্টর রাশি তাহলে অবশ্যই তড়িৎ প্রাবল্য মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য হচ্ছে একটি ভেক্টর রাশি। আচ্ছা, এবং এর দিকটা কোন দিকে হবে? একক ভরের বস্তুটা যেদিকে বল লাভ করবে সেদিকে। ধরো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বড় বস্তু আছে, খেয়াল করে এখানে একটা বড় বস্তু, এখানে একটা ছোট বস্তু আছে, এখানে 1 কেজি ভরের একটা বস্তু আছে। এই বস্তুটার জন্য মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য দ্বারা সৃষ্টি হয়েছে। এখন খেয়াল করো যে এই একক ভরের বস্তুটা, বড় বস্তু, এর দিকে কি আকর্ষণ বল লাভ করবে? এই ছোট বস্তুটা, 1 কেজি ভরের বস্তুটা, একক ভরের বস্তুটা এই বড় বস্তুর দিকে একটি আকর্ষণ বল লাভ করে। যদি মহাকর্ষ ক্ষেত্র বল সবসময় আকর্ষণধর্মী বল, তাহলে আকর্ষণ বল লাভ করবে। তাহলে এর দিক কোন দিকে? যে বস্তুর জন্য ক্ষেত্র সৃষ্টি সেদিকে। তাহলে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য একক ভরের বস্তুর যেদিকে বল লাভ করবে তার দিকটা হচ্ছে সেদিকে হবে, এবং হচ্ছে সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে অবশ্যই মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য সম্বন্ধে আমরা জানলাম। এখন আমরা দেখব যে মহাকর্ষ ক্ষেত্রে কোন বিন্দুর প্রাবল্য এত নিউটন পার কেজি বলতে কি বুঝি? মহাকর্ষ ক্ষেত্রের কোন বিন্দুর প্রাবল্য 5 নিউটন কেজি, স্লাইড একটু যাও। হ্যাঁ, মহাকর্ষ ক্ষেত্রের কোন বিন্দুর প্রাবল্য 5 নিউটন পার কেজি বলতে কি বুঝো? এখান থেকে আমরা দেখো যে এখানে যদি মহাকর্ষ ক্ষেত্রের কোন বিন্দুর, তাহলে এই বিন্দুর মহাকর্ষ ক্ষেত্রের কোন বিন্দুতে 1 কেজি ভরের বস্তু স্থাপন করলে সেই বস্তুটা 5 নিউটন বল অনুভব করবে। খুব সোজা কথা, যে 1 কেজি ভরের বস্তু যদি স্থাপন করা হয় তাহলে বস্তুটা 5 নিউটন বল অনুভব করবে। যদি দেয় যে মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্য 5 নিউটন পার কেজি বলতে 2 মার্কের প্রশ্ন দিতে পারে, তখন আমরা মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্য কাকে বলবো? তারপর বলবো যদি 1 কেজি ভরের বস্তু রাখা হয় তাহলে সেটা হচ্ছে 5 নিউটন বল অনুভব করবে। আচ্ছা, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য রাশিমালাটা একটু দেখবো। দেখো মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা, এখানে আসো, যে ধরে নিলাম যে এ বিন্দুতে এম একটি বিন্দু ভর অবস্থিত বা এম ভরের একটি বস্তু অবস্থিত, এখান থেকে আর দূরত্বে বি একটি বিন্দু, কি বললাম তাহলে? যে মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে, এটা কিন্তু মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে, যদি বলি আমরা এভাবে যদি বলি মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে, তাহলে এ বিন্দুতে একটি বিন্দু এম ভর অবস্থিত, এখান থেকে আর দূরত্বে বি একটি বিন্দু। এই বিন্দুতে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, বি বিন্দুতে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবো আমরা। আচ্ছা, এখন এখানে আমরা একটা একক ভরের বস্তু রাখবো। মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? একক ভরের বস্তু রাখবো। তাহলে এখানে 1 কেজি মানে 1 কেজি ভরের একটি বস্তু রাখলাম। এখন খেয়াল করো এর দিকটা হবে কোন দিকে? বিয়ে বরাবর। এর দিকটা হচ্ছে বিয়ে বরাবর হবে। এখন একক ভরের বস্তু স্থাপন করলে, ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ভরের বস্তু স্থাপন করলে ওই একক ভরের বস্তুর উপর ক্রিয়ারত বল তথা মহাকর্ষ প্রাবল্য ই সমান একক ভরের, আমরা জানি একক ভরের বস্তুর উপর ক্রিয়ারত বল বা মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য সমান হচ্ছে
জি বল গুণন হচ্ছে কত এম গুণন হচ্ছে 1 ভাগ হচ্ছে কত আর স্কয়ার, দূরত্ব কত আর স্কয়ার, কত দূরত্ব আছে। একক ভরের প্রক্রিয়াত বল বা মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য ই সমান হচ্ছে বল সমান হচ্ছে আকর্ষণ বল কত জি এম এম ভাগ হচ্ছে আর স্কয়ার। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে জি এম ভাগ হচ্ছে আর স্কয়ার। তাহলে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য রাশিমালা হচ্ছে এটা। তাহলে ওই বস্তু থেকে আর দূরত্বে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য রাশিমালা জি এম ভাগ হচ্ছে আর স্কয়ার। এটা আমরা জানবো যে কোন বস্তু থেকে তার মহাকর্ষ ক্ষেত্রের প্রাবল্যের বা ইন্টেন্সিটি রাশিমালা কত জি এম ভাগ হচ্ছে আর স্কয়ার। এরপর দেখো পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য অভিকর্ষ ত্বরণের মধ্যে সম্পর্ক। পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ও অভিকর্ষ ত্বরণের মধ্যে কি সম্পর্ক। আচ্ছা, এখানে একটু আগে আমরা দেখলাম যে প্রাবল্য মাত্রা সমীকরণ এবং এককটা হচ্ছে একই রকম। তাহলে এখান থেকে আমরা দেখি যে পৃথিবী পৃষ্ঠের কোন বস্তু যদি অভিকর্ষ ত্বরণ যদি জি হয়, ধরে নিলাম যে পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর অভিকর্ষ ত্বরণ জি এবং এম ভরের বস্তুর উপর যদি অভিকর্ষ বল এফ যদি কাজ করে, তাহলে বস্তুটির ওজন এফ সমান হচ্ছে কত হবে, এফ সমান হচ্ছে আমরা জানি এমজি, এফ সমান হচ্ছে এমজি। আবার একক ভরের বস্তুর উপর ক্রিয়ারত বলটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য ই সমান হচ্ছে ইজি সমান হচ্ছে এফ ভাগ হচ্ছে এম। আমরা এখান থেকে লিখতে পারি এমজি ভাগ হচ্ছে এম, এম এম যদি কেটে তাহলে হচ্ছে জি। তাহলে দেখো মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য এবং অভিকর্ষ ত্বরণ হচ্ছে সংখ্যাগতভাবে তারা হচ্ছে সমান। মহাকর্ষ কলম আচ্ছা, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য অভিকর্ষ ত্বরণের মধ্যে যে সম্পর্ক তারা হচ্ছে সংখ্যাগতভাবে তারা হচ্ছে সমান, সংখ্যাগতভাবে তাদের মান সমান। আচ্ছা, এখন আমরা দেখব যে কোন বিন্দুতে অভিকর্ষ ত্বরণ, কোন বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মানটা যদি আমরা লিখি 5 মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য বা অভিকর্ষ ত্বরণের মান যদি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে ওই বিন্দুর মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। বা পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে যদি আমরা লিখি 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার অভিকর্ষ ত্বরণ, তাহলে ওই বিন্দুর মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। তাহলে দেখলাম যে পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য এবং অভিকর্ষ ত্বরণের মানটা হচ্ছে সংখ্যাগতভাবে তারা হচ্ছে সমান। আচ্ছা, এরপর আমরা দেখব মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভবটা হচ্ছে খুব সোজা, তোমরা এটাও পড়ে এসেছো যে এটা হচ্ছে তোমার পৃথিবী যদি হয়, তাহলে এই বস্তুর জন্য পৃথিবী বা যে কোনো একটা বস্তুর জন্য এই যে মহাকর্ষ ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, এইটুকুর ভিতরে সে আকর্ষণ বা বিকর্ষণ আকর্ষণ করতে পারে, এর বাইরে সে করতে পারবে না। তাহলে বাইরেটাকে আমরা কি বলছিলাম, অসীম বলছিলাম। এখন এই যে মহাকর্ষ বিভব, বিভবটা কি কাজ একটা। আচ্ছা, অসীম দূরত্ব থেকে বলা হচ্ছে অসীম, অসীম মানে ক্ষেত্রের বাইরে, এটু হচ্ছে ক্ষেত্র, ক্ষেত্রের বাইরে থেকে কোনো বিন্দুকে কোনো বস্তুকে এই বিন্দুতে নিয়ে আসতে, ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে কাজ করতে হবে তাকে বলা হচ্ছে ওই বিন্দুর, যেমন বলেন যে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যেমন হচ্ছে ওই বিন্দুর বিভব। তাহলে এটা হচ্ছে বস্তু, এই বস্তুর জন্য ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, একটা ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এখন অসীম থেকে একক ভরের বস্তু, ধরো এটা হচ্ছে অসীম দূরত্ব থেকে একক ভরের বস্তুকে আমরা এখান থেকে কি করলাম, এখানে নিয়ে আসলাম 1 কেজি ভরের বস্তুকে এখান থেকে এই পর্যন্ত এখানে নিয়ে আসলাম, তাহলে এটা হচ্ছে 1 কেজি। তাহলে এই বিন্দুতে মহাকর্ষীয় বিভব কত হবে, বা যেখানে নিয়ে আসবে এখানে বা এখানে বা যেখানে থাক না কোনো মহাকর্ষীয় বিভব কত হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি করব, যে অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে, কোনো বিন্দুতে মানে এখান থেকে যে কোনো বিন্দু, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলা হচ্ছে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব। তাহলে আবার বলি, অসীম দূরত্ব থেকে 1 কেজি ভরের বস্তু, একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে তাকে বলা হচ্ছে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব। যদি এম ভরের বস্তুকে নিয়ে আসতে ডবল পরিমাণ যদি কাজ করতে হয়, তাহলে একক ভরের বস্তুকে নিয়ে আসতে কত কাজ করতে হবে, একক ভরের বস্তুকে নিয়ে আসতে হচ্ছে ডব্লিউ ভাগ এম। তাহলে বিভবকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, ডব্লিউ ভাগ হচ্ছে এম। বিভব সমান হচ্ছে কাজ ভাগ একক ভরের বস্তুকে নিয়ে আসতে, একক ভর একক কথা যেটা থাকবে সেটা হচ্ছে নিচে যায়। তাহলে যদি এম ভরের বস্তুকে নিয়ে আসতে ডব্লিউ পরিমাণ কাজ করতে হয়, তাহলে একক ভরের বস্তুকে নিয়ে আসতে ডব্লিউ ভাগ এম পরিমাণ কাজ করতে হবে, তাহলে সেটা হচ্ছে বিভব। তাহলে ডব্লিউ ভাগ হচ্ছে এম। তাহলে এটাকে যদি আমরা একক যদি আমরা লিখতে যাই, তাহলে কি কাজের একক কি জুল, জুল পার কেজি। তাহলে মহাকর্ষীয় বিভবের একক হচ্ছে জুল পার কেজি। আচ্ছা, এই বিভব হচ্ছে একটি স্কেলার রাশি। স্কেলার রাশি কেন, দেখো এখানে কাজ হচ্ছে
স্কেলার রাশি, ভর হচ্ছে স্কেলার রাশি, অতএব মহাকর্ষের বিভব হচ্ছে একটা স্কেলার রাশি। মহাকর্ষের বিভব জুল পার হচ্ছে কেজি। তাহলে অবশ্যই বুঝতে পারছো যে মহাকর্ষের বিভবটা কি জিনিস। আচ্ছা, মহাকর্ষের বিভব পার্থক্য যদি বলা হয়, পার্থক্য এটা কি বলা, যে মহাকর্ষের বিভবকে বাইরে থেকে ভিতরে নিয়ে আসতে হবে। আর যদি মহাকর্ষের বিভব পার্থক্য যদি বলা হয়, তাহলে মহাকর্ষের ক্ষেত্রের ভিতরে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে আসতে, মহাকর্ষের ক্ষেত্রের ভিতরে এক বিন্দু থেকে, ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এই বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ একক ভরের বস্তুকে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে, তাকে বলা হচ্ছে ওই দুই বিন্দুর মানে এ এবং বি বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য। তখন আমরা লিখবো হচ্ছে ভিবি মাইনাস হচ্ছে ভিএ, এটা হচ্ছে দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য কি, মহাকর্ষের বিভব পার্থক্য কি, মহাকর্ষের ক্ষেত্রের মধ্যে একক ভরের বস্তুকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে, তাকে বলা হচ্ছে ওই দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য। আচ্ছা, এখন দেখো যদি বলা হয় যে মহাকর্ষ ক্ষেত্রের কোন বিন্দুর বিভব 5 জুল পার কেজি বলতে আমরা কি বুঝি, তাহলে বলছে 1 কেজি ভরের বস্তুকে অসীম থেকে মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে কোন ওই বিন্দুতে নিয়ে আসতে 5 জুল কাজ করতে হবে। অসীম থেকে 1 কেজি ভরের বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের ওই বিন্দুতে নিয়ে আসতে 5 জুল কাজ করতে হবে। এটা হচ্ছে মহাকর্ষীয় বিভব 5 জুল পার কেজি বলতে যা বোঝা যায় যে 1 কেজি ভরের বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে 5 জুল পরিমাণ কাজ করতে হবে। আচ্ছা, এখন দেখো এগুলো তোমরা পারবা, সবাই পড়ে এসেছো এর আগে। মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য মহাকর্ষ বিভবের মধ্যে সম্পর্ক আছে, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য এবং মহাকর্ষ বিভবের মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা একটু দেখবো, জাস্ট এই সম্পর্কটা দেখে একটু দিয়ে ছবি দেবো। আচ্ছা, এখানে খেয়াল করো পূর্বের মতোই যে এ হচ্ছে একটা বস্তু, এ হচ্ছে একটা বিন্দু, এখানে এম ভর অবস্থিত, এ বিন্দুতে এম ভর অবস্থিত, এখান থেকে আর দূরত্বে বি একটা হচ্ছে বিন্দু, এ বিন্দুর বিভব হচ্ছে ভি। তাহলে কি বললাম যে মহাকর্ষের ক্ষেত্রের ভিতরে এই বিন্দুতে এম ভর অবস্থিত, এই এম ভরের কারণে মহাকর্ষের ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এখান থেকে আর দূরত্বে বি একটি বিন্দু, এই বি বিন্দুতে বিভব আমরা নিলাম হচ্ছে ভি। এখন খেয়াল করো যে এখানে যদি একটি একক ভরের বস্তু স্থাপন করা হয়, একক ভরের বস্তুর উপরে ক্রিয়াশীল বল, একক ভরের বস্তুর উপরে ক্রিয়াশীল বল কে আমরা প্রাবল্য বলি। তাহলে ই সমান আমরা লিখবো হচ্ছে কত, জি এম ইন্টু 1 মানে 1, আচ্ছা তারপর হচ্ছে কত আর স্কয়ার। একক ভরের বস্তুর উপরে ক্রিয়াশীল বল হচ্ছে এটা, এখানে গুণন হচ্ছে 1 যদি লিখি সমান হচ্ছে জি এম ভাগ হচ্ছে আর স্কয়ার। এই বলের দিকটা কোন দিকে, আকর্ষণ বলের দিকটা কোন দিকে, সবসময় হচ্ছে বিএ বরাবর, বিএ বরাবর বল কাজ করে। আচ্ছা, এখন খেয়াল করো এই বি থেকে ক্ষেত্র সৃষ্টিকারী বস্তুর দিকে ধরে নিলাম যে এটুকু দূরত্ব হচ্ছে ডি আর এই বিন্দুর দূরত্ব হচ্ছে সি। তাহলে এই বি বিন্দুতে যে একক ভরে বস্তু স্থাপন করছি সেই বস্তুটা কি আকর্ষণ করবে হচ্ছে কি এই বস্তুর দিকে আকর্ষিত হবে, এবং সেই আকর্ষণ বল কি সে নিজে নিজেই, যেহেতু বড় বস্তু একক ভরের বস্তুকে সে নিজেই তার নিজের দিকে টানবে। তাহলে ধরে নিলাম যে ওই বস্তুটা বি বস্তুতে যে একক ভরের বস্তুটা আছে সেই খুবই ক্ষুদ্র দূরত্ব ডি আর পরিমাণ সরে আসলো। তাহলে সরে আসলে কিছু পরিমাণ কাজ করতে হবে, যে কাজ করবে সে হচ্ছে সেটা কি দুই বিন্দুর বিভব পার্থক্যের সমান। এখানে তাহলে বিভব পার্থক্য এখান থেকে যদি এখানে আসে তাহলে এখানে হচ্ছে বিভব পার্থক্য ডিভি, বি থেকে যখন শীতে আসবে তখন বিভবের পার্থক্য হচ্ছে ডিভি। তো বলছি এক বিন্দু থেকে আরেক বিন্দু নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলা হয়। তাহলে কাজ করতে হবে কত, তাহলে কাজ সমান আমরা লিখবো কাজ সমান হচ্ছে বল ইন্টু সরণ হচ্ছে কস 0 ডিগ্রি। 0 ডিগ্রি কেন, বল হচ্ছে এদিকে এবং হচ্ছে সরণ হচ্ছে এদিকে, জন্য 0 ডিগ্রি সমান হচ্ছে ই ডিআর। আচ্ছা, এই কাজটা হচ্ছে কি দুই বিন্দুর বিভব পার্থক্যের সমান। আমরা জানি এই কাজই হচ্ছে দুই বিন্দুর বিভব পার্থক্যের সমান। তারপর বিভব পার্থক্য সংজ্ঞা থেকে বলছে যে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে দুই বিন্দুর বিভব পার্থক্য সমান। তাহলে কাজ হলো কত এটা, তাহলে বিভব পার্থক্য কত বলছিলাম যে ডিভি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো ই সমান হচ্ছে ডিভি ভাগ হচ্ছে ডিআর। তাহলে দেখো দূরত্বের সাপেক্ষে বিভবের পরিবর্তনটা হচ্ছে প্রাবল্য। এখানে আমরা একটা ঋণাত্মক চিহ্ন নেব, ই সমান হচ্ছে মাইনাস ডিভি ডিআর। এই ঋণাত্মক চিহ্নটা কেন নিলাম, যে অসীমে হচ্ছে বিভব হচ্ছে শূন্য হয় এবং অসীম থেকে ক্ষেত্র সৃষ্টি, অসীমে বিভব শূন্য এবং অসীম থেকে ক্ষেত্র সৃষ্টিকারী বস্তুর দিকে যদি নিয়ে আসতে থাকি তাহলে বিভবের মান কমতে থাকে এবং কমতে কমতে হচ্ছে
ঋণাত্মক হয়। তাহলে অসীম থেকে ক্ষেত্র সৃষ্টিকারী বস্তু দিকে নিয়ে আসতে গেলে বিভবের মান হচ্ছে কমতে থাকে এবং এই কমতে কমতে কি হয়, মানটা হচ্ছে ঋণাত্মক হয়। এই কারণে হচ্ছে আমরা ঋণাত্মক মান নিলাম। এখান থেকে আমরা এটাকে লিখতে পারি, দেখো আচ্ছা এখান থেকে ডিভি, তাহলে এটাকে আমরা আবার লিখতে পারি যে দূরত্বের সাপেক্ষে বিভবের পরিবর্তনের ঋণাত্মক মানটাকে আমরা বলতে পারি হচ্ছে তড়িৎ প্রাবল্য। আবার আমরা জানি ডিভি ভাগ হচ্ছে ডিআর সমান হচ্ছে ডেল, তাহলে ই সমান আমরা লিখতে পারি এখানে দেখো মাইনাস ডেল ভি। তাহলে বিভবের ঋণাত্মক গ্রাডিয়েন্টই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য আর মহাকর্ষ বিভবের মধ্যে সম্পর্ক হচ্ছে ই সমান হচ্ছে মাইনাস ডিভি ভাগ ডিআর। এটাকে আমরা সংজ্ঞা করতে পারি দূরত্বের সাপেক্ষে বিভব হ্রাসের হার বা বিভবের ঋণাত্মক অন্তরকই হচ্ছে বা ডিফারেন্সিয়েশন হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, বা বিভবের ঋণাত্মক গ্রাডিয়েন্ট হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এটা হচ্ছে সম্পর্ক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এখানে শেষ করতেছি। তোমরা সকলে ভালো থাকবে, সকলকে ধন্যবাদ।